আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ নুডলস সংবাদ শিরোনাম। পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে বহাল, সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরায় ফ্যাসিজম চিরস্থায়ী হতে পারবে না মন্তব্য। আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জানালেন আইনমন্ত্রী। জুলাই সনদকে প্রাধান্য দিয়ে হবে সংবিধান সংশোধন। বান্দরবান ও কক্সবাজারে আরও 7 জনের মৃত্যুতে, পাহাড় ধসে এ পর্যন্ত প্রাণহানি 29, টানা বৃষ্টি ও উজানের ঢলে বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল প্লাবিত। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান, রাজধানীতে পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন। সামনের সারিতে না থাকলেও জুলাই গণ অভ্যুত্থানে পেছন থেকে রসদ যোগায় ছাত্র শিবির, গণভবনকে টার্গেট করায় পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফেনীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ই বহাল থাকল। এগুলো সহ 4টি বিষয় ছাড়া সংশোধনীর বাকি বিষয়গুলো পরিবর্তন পরিমার্জনের জন্য সংসদ সিদ্ধান্ত নিতে পারবে। পরাগ আজমের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বাতিল সহ বেশ কিছু বিষয় পরিবর্তন এনে 2011 সালের 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাশ করে আওয়ামী লীগ সরকার। এ দুটি ছাড়াও সংশোধনীতে 54টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও কয়েকটি ধারার বৈধতা নিয়ে 2024 সালে হাইকোর্টে আলাদা দুটি রিট হয়। ওই বছরের 17 ডিসেম্বর হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট বাদ দেওয়া সংক্রান্ত দুটি ধারা বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ওই আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত কয়েকটি অনুচ্ছেদ সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। তবে সংশোধনীর বাকি বিষয়গুলো বাতিল না করে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল করা হয়, যা গত কয়েকদিন শুনানির পর বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। আমাদের সংবিধানের হাইকোর্ট বিভাগের যে রায়টি সুনির্দিষ্ট 4টি বিষয়ের বাইরে বাকি সমস্ত বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়া আছে, আমরা মনে করি যে সংসদ তাদের এই পার্লামেন্ট তাদের স্বীয় বুদ্ধিমত্তায় স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন। রায়ের পর প্রতিক্রিয়া জানান আপিলকারীদের একজন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আমরা একটা গণতান্ত্রিক যাত্রাপথে এগিয়ে যেতে পারবো। এবং একই সাথে আমি আশা করব যে আমাদের যে সংসদ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এমন পরিবর্তন আনবে যাতে আমাদের ভোটের অধিকার নিশ্চিত হয়। আপিলের বাকি দুই পক্ষ ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নওগাঁর বাসিন্দা মোফাজ্জল হোসেন। পঞ্চদশ সংশোধনীর সবচেয়ে আলোচিত বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায়ের মাধ্যমে সংশোধনীর ওই ধারা চূড়ান্তভাবে অবৈধ ঘোষিত হলো। সেই সঙ্গে আবার পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার। পরাগ আজিম, চ্যানেল আই, সুপ্রিম কোর্ট, ঢাকা। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তবে সেই সরকারের কাঠামো কেমন হবে তা এখনও ঠিক হয়নি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু ধারা বাতিলে হাইকোর্টের রায় বহাল থাকায় এমন সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আরও জানান, সংবিধানে গণভোট এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরায় ফ্যাসিজম চিরস্থায়ী হতে পারবে না। জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধন করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত রফিকুল বাশারের রিপোর্টে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। পরে উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হলে সংবিধান সংশোধন করা হয়।
সংবিধান সংশোধনের সেই ধারাগুলো উচ্চ আদালত বাতিল করে দিয়েছে। এতে দেশের নির্বাচনী ব্যবস্থায় আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরছে। আগামী সংসদ নির্বাচন আগের মতোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। আমরা বলেছিলাম 7 খ রাষ্ট্রদ্রোহিতা, এটা দিয়ে অ্যাবিউজ করা হবে, এটা ফ্যাসিজমকে চিরস্থায়ী বন্দোবস্তের একটা নীল নকশা। আইনের জেনারেল ইন্টারপ্রিটেশন হলো পার্লামেন্ট এটা সিদ্ধান্ত নেবে, এইটা বলার অবকাশ রাখে না, কারণ পার্লামেন্ট ইচ্ছা করলে এটা যে কোনো সময় বাতিল করতে পারেন। আইনমন্ত্রী জানান, আপিল বিভাগের রায় পর্যালোচনা করে সংবিধান সংশোধনের জন্য আগামী সংসদ অধিবেশনে বিল উত্থাপন করা হবে। একটি সংসদীয় কমিটি গঠন করা হবে, তারা পর্যালোচনা ও বাস্তবায়ন করবে। সুপ্রিম কোর্টের রায় এবং জন আকাঙ্ক্ষার যে সনদ, সে সনদকেও আমরা সামনে রাখবো। ইনশাল্লাহ আমরা নেক্সট সেশনে পার্লামেন্টে আনার চেষ্টা করব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপির আন্দোলনের ফল বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে বান্দরবান ও কক্সবাজারে আরও 7 জন নিহত হয়েছেন। বান্দরবানের লামায় আজিজনগরের মিশন পাড়ায় পাহাড় ধসের 2 ঘটনায় একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়। কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে 2 ভাই বোন মারা গেছে, গুরুতর আহত হয়েছেন তাদের মা। এই নিয়ে গত কয়েকদিনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে 29-এ দাঁড়িয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার আনুমানিক রাত 3টার দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড় ধসের ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে। ভোর 4টার দিকে জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন জানায়, প্রতিনিয়ত পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে মাইকিং করে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। কক্সবাজারের মাতামুহুরী নদীর ঢলের পানিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে 3 উপজেলার 50টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। চকরিয়া উপজেলার বরৈতলী ইউনিয়নের মোসাসোনিয়া কাটা গ্রামে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দুর্যোগপ্রবণ এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। আমার ভাই মানুষ ডাকতে গেছে, আমার মাও মানুষ ডাকতে গেছে, আমি ঢুকে একজন উদ্ধার করছি। একটা ছেলে একটা মেয়ে মৃত্যু হয়ে গেছে। রাঙামাটিতে টানা বৃষ্টিপাতের কারণে 2000-এরও বেশি মানুষ 30টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বন্ধ ঘোষণা করা হয়েছে সব প্রাথমিক বিদ্যালয়। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। পৃথিবীর অন্যান্য দেশে এর যে অনেক বেশি হয়েছে, যে পাহাড় ধসে গেছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, এটা একটা ন্যাচারাল ফিনোমেনা। আপনি তো প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারবেন না। এরপরও যতটুকু সুরক্ষিত রাখা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু, ধলাই, জুড়ি ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেশ হোক সকল প্রাণী ও প্রাণের আবাসস্থল, এই লক্ষ্যে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ প্রতিদিনের অভ্যাসে পরিণত করলে এদেশে সবুজ বসতি গড়ে তোলা সম্ভব। সরকার প্রধান বলেছেন, বসবাস অযোগ্য নগরী হিসেবে ঢাকা বিশ্বের 3য় অবস্থানে, আর এ থেকে উত্তরণ জরুরি। রাহুল রায় রিপোর্ট। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। সে লক্ষ্যেই রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় অবদান রাখার জন্য 3টি প্রতিষ্ঠান ও 3 জন ব্যক্তিকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। 7টি শ্রেণীতে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছেন 21 জন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। বক্তব্যেও প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণে অপরিকল্পিত শিল্পায়ন রোধ করার
কথা বলেন। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে আমরা সকলে বক্তব্যে যে কথাগুলো বলি যে একটা স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা দরকার, আমাদের গড়ে তোলা উচিত, আমাদের আমরা কাজ করছি, এই সবগুলো তাহলে ধীরে ধীরে আসলেই বাস্তবে রূপ নিতে পারবে। প্রতিশ্রুতিশীল তারুণ্য যদি থাকেন দেশে, এটা সংখ্যা যদি বৃদ্ধি পায়, নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা একটা সবুজ বসতি গড়ে তুলতে সক্ষম হব এই বাংলাদেশে। বর্তমান ও ভবিষ্যতের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগতভাবেও সবাইকে সচেতন হওয়ার কথা বলেছেন সরকার প্রধান। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয় প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারবো। বন উজাড় ও বন্যপ্রাণী নিধনে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান প্রধানমন্ত্রী। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ মেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্টল ঘুরে দেখেন সরকার প্রধান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। চট্টগ্রাম বিভাগে চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই 4 জেলায় 20 লাখ টাকা করে নগদ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 629টি। এসব আশ্রয় কেন্দ্রে 6,742 জন নারী পুরুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া উপজেলায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 336 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিস, আর গত 4 দিনে বৃষ্টি রেকর্ড করেছে 813 মিলিমিটার। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। $6 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজস্ব ভবনে কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে। এনবিআর সহ সরকারের কর্মকর্তা কর্মচারীরাও ইতিবাচক। বেসরকারি খাতকে পূর্ণ সহযোগিতা দিয়ে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সহজ করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতি গতিশীল হয়। রিজভিন আওয়াজের রিপোর্ট। আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অর্থমন্ত্রীর দপ্তরে বৃহস্পতিবার সকাল 11টায় এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। 30শে জুন বাজেট পাশের পর রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক অর্থমন্ত্রীর। 9,38,000 কোটি টাকার বাজেটে ধরা আয়ের 7 লাখ কোটির মধ্যে 6 লাখ কোটি টাকায় যোগান দিতে হবে এনবিআরকে। এই বৈঠকের পর অর্থমন্ত্রী সুতা উৎপাদকদের সংগঠন বিটিএমএ এবং সৌদি আরব বাংলাদেশ চেম্বারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। দক্ষ লোকজন দরকার, এটার উপর ট্রেনিংয়ের জন্য দেশে যেভাবে আমরা কাজ করছি, সৌদি আরবে অন দ্য স্পট ওখানে যারা আছে, যারা আনস্কিল আছে, যাদেরকে স্কিল করার জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, ওখানে ওনারা কাজ করছেন। এছাড়া সৌদির সাথে ভেরিয়াস আমাদের বিজনেস ডেভেলপমেন্ট আছে, ফাইন্যান্সিয়ালি আমরা কী করতে পারি। এখন তো আমি একটা কথা বারবার বলছি, আমরা আমাদের ফাইন্যান্সিং আর্কিটেকচার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে গভর্নমেন্টের।
এই জন্য অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের জন্য আমরা সব জায়গায় দেখছি, সৌদির সাথে কি সুযোগ আছে সেটাও দেখব। ভালো হবে, রেভিনিউ আদায় ইনশাল্লাহ ভালো হবে। চেয়ারম্যান সাহেব কোথায়? রেভিনিউ আদায় খুব ভালো হবে ইনশাল্লাহ, এবং এনবিআর এর সবাই গিয়ার্ড আপ, ইনশাল্লাহ রেভিনিউ যে টার্গেট আমরা দিয়েছি সেটা ফুলফিল হবে। 2034 সালে সৌদি আরবে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া কর্মচাঞ্চল্যে বাংলাদেশ কিভাবে অংশীদার হতে পারে তা নিয়ে কাজ করছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অক্টোবর মাসের 5 থেকে 10 তারিখ ক্যাটালগ শো, যেখানে সৌদি আরবের 5টা চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা থাকবেন করব। ডিসেম্বর মাসে আমরা ইন্টারন্যাশনাল এক্সপোজিশনে পার্টিসিপেট করব, এবং সেই পার্টিসিপেশনে আমরা 70 থেকে 80 জন আমাদের বিজনেস প্রতিনিধিকে নিয়ে যাব। ওনাদের প্রোডাক্ট ডিসপ্লে করবে, ওখানে বায়ার সেলারের মিটিং হবে। এবছরই সৌদি আরব সফর করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগে দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমিকের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাড়তি রেমিটেন্সের সুযোগ খতিয়ে দেখছেন ব্যবসায়ীরা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026 প্রসঙ্গ। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর লড়াই শেষে দলগুলো প্রস্তুত কোয়ার্টার ফাইনালের জন্য। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গত আসরের রানার্স আপ ফ্রান্স ও আফ্রিকার দেশ মরক্কো। ম্যাসাচুসেটসে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। বিশ্বকাপের শেষ 8-এ ফুটবল প্রেমীদের চোখ থাকবে শুধু দলীয় লড়াইয়ে নয়, বরং বিশ্বের সেরা তারকাদের দিকেও। কে হতে পারেন ম্যাচের নায়ক, কে বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য, সেই অপেক্ষায় ফুটবল দুনিয়া। সাদি মাহমুদের রিপোর্ট। বিশ্বকাপ যতই ফাইনালের দিকে এগোচ্ছে ততই বাড়ছে তারকা ফুটবলারদের দায়িত্ব। কোয়ার্টার ফাইনালে প্রতিটি দলই তাকিয়ে থাকবে তাদের সবচেয়ে বড় অস্ত্রের দিকেই। ফ্রান্সের আশা জুড়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। দুরন্ত গতি আর গোল করার অসাধারণ দক্ষতায় এরই মধ্যে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার তিনি। 5 ম্যাচে করেছেন 7 গোল। সাথে অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিসেতে ভরসা খুঁজবেন ফরাসিরা। অন্যদিকে মরক্কোর ভরসা অধিনায়ক আশরাফ হাকিমি। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও তার অবদান হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। বিশ্বকাপে সঠিক পথেই রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তাদের ছন্দে থাকার অন্যতম ভরসা বিস্ময় বালক লামিন ইয়ামাল। মাঝমাঠে রদ্রির নিয়ন্ত্রণও স্পেনকে দিয়েছে অন্যরকম ভারসাম্য। আর বেলজিয়ামের অভিজ্ঞতার প্রতীক কেভিন ডি ব্রুইনা, তার একটি নিখুঁত পাসই বদলে দিতে পারে ম্যাচের চিত্র। সাথে রোমেলু লুকাকু আর জেরেমি ডোকুর দিকেও তাকিয়ে থাকবে টিম বেলজিয়াম। ইংল্যান্ডের গোলের আশা হ্যারি কেইন, আর মাঝ মাঠে বড় ভূমিকা জুড বেলিংহামের। তারা জ্বলে উঠলে যে কোনো দলের জন্যই হুমকির কারণ। ইংলিশ গোল মেশিন কেইন 5 ম্যাচে করেছেন 6 গোল। তবে নরওয়ের সবচেয়ে বড় শক্তি আর্লিং হালান্ড। দুর্দান্ত গোল করার ধারাবাহিকতায় তিনি এখন প্রতিপক্ষের সবচেয়ে বড় আতঙ্ক। এখন পর্যন্ত আসরে করেছেন 7 গোল। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের সৃজনশীলতাও হতে পারে বড় পার্থক্য। সবশেষে আর্জেন্টিনার স্বপ্নের কেন্দ্রবিন্দু লিওনেল মেসি। বয়স 39 হলেও শেষ 8-এ তিনিই আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। 5 ম্যাচে 8 গোল করে টুর্নামেন্টের সর্বাধিক গোল সংখ্যাও LM10-এর। সাথে লিসান্দ্রো মার্টিনেজের মতো তরুণ তারকারা প্রতিপক্ষের সাথে পার্থক্য গড়ে দিতে পারে। সুইজারল্যান্ডের নেতৃত্বে থাকবেন গ্রানিট জাকা, সঙ্গে তরুণ ইয়োহান মানজাম্বির ওপরও থাকবে নজর। পাশাপাশি তাদের গোলকিপার গ্রেগর কোবেল দলের জয় রাখতে পারেন বড় ভূমিকা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল মানেই স্নায়ুর পরীক্ষা, আর সেই পরীক্ষায় কোন তারকা সবচেয়ে উজ্জ্বল হয়ে দলকে সেমিফাইনালে তুলবেন সেটি দেখতেই কোটি ফুটবল প্রেমীর অপেক্ষা। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে ফ্রেঞ্চ রেফারি ফ্রাঙ্কোয়েস লেটেস্কিয়ের রেফারিং ও ভিএআর এর ব্যবহারের ভূমিকা নিয়ে দুনিয়া জুড়ে প্রবল সমালোচনা চললেও তার সমর্থনে সরব হয়েছেন ফিফার রেফারিং এর অফিসার ও কিংবদন্তি ইটালিয়ান রেফারি
পিয়ার লুইগি কলিনা। বিশ্বকাপ আসরে রেফারিং ও ভিএআর ব্যবহারে সন্তোষ প্রকাশ করে কলিনা বলেন, এবারের আসর জুড়ে ভিএআর নীতিটি যেভাবে প্রয়োগ করা হয়েছে তাতে সবাই সন্তুষ্ট। অবশ্য কিছু সিদ্ধান্তে সবসময় ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রভাব থাকবে। কলিনা রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দেন। মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত কেন সঠিক ছিল তারও ব্যাখ্যা দেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন কলিনা বলেন, ফিফার মর্যাদা সমুন্নত রাখার ব্যাপারে রেফারিরা বরাবরই সচেতন। পক্ষপাতিত্বের ভিত্তিহীন অভিযোগ তুলে তাদের পরিবারকে নিরাপত্তা হুমকিকে ফেলা হচ্ছে। ফ্রান্সের তারকা ফুটবলার মাইকেল ওলিসের হলুদ কার্ড বাতিলে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের আবেদন প্রত্যাখ্যান করেছে ফিফা। প্রি কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড পাওয়া ওলিসে মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন। তবে বিশ্বকাপের বাকি পর্বের ম্যাচে আর একটি হলুদ কার্ড দেখলেই শাস্তি হিসেবে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তরুণ এই প্লেমেকার। প্যারাগুয়ের বিপক্ষে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন ওলিসে। ফরাসি শিবির থেকে তখনই বলা হয়েছিল লঘু পাপে গুরুদণ্ড পেলেন ওলিসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে যুক্তরাষ্ট্র দলের ফ্লোরিন বালোগানের পাওয়া লাল কার্ডের শাস্তি মওকুফ করে পরের ম্যাচে খেলার সুযোগ দেওয়ায় সেই দৃষ্টান্ত দেখিয়ে ওলিসের হলুদ কার্ড মওকুফের আবেদন করে ফ্রান্স। 2026 বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করে সুনাম কুড়িয়ে চলেছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এবার ফুটবল ভক্তদের জন্য আই স্ক্রিনের নতুন সংযোজন থাকছে ইউটিউব চ্যানেলে। 19 জুলাই ফাইনাল পর্যন্ত প্রতিদিনের খেলা হবে 10 মিনিট ফ্রিতে উপভোগ করা যাবে আই স্ক্রিনের ইউটিউবে। আবার খেলা মিস হলেও আফসোস করতে হচ্ছে না ফুটবল প্রেমীদের। খেলা শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে আই স্ক্রিনে ইউটিউব চ্যানেলে থাকবে প্রতিটি ম্যাচের হাইলাইটস। এ পর্যায়ে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ। শেষ 8-এর লড়াইয়ে মাঠে নামবেন মেসি, এমবাপ্পে, হাল্যান্ড, হ্যারিকেনরা। মাঠে জমজমাট লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে চ্যানেল আই প্রাঙ্গণেও। মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ আয়োজনে প্রতিদিনই অংশ নিচ্ছেন বিশিষ্টজনেরা। বিশ্বকাপ ঘিরে চ্যানেলের ব্যতিক্রমী এই উদ্যোগে মুগ্ধ তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যেমন তৈরি করছে নতুন গল্প, সেই গল্পের বিশ্লেষণ, বিতর্ক আর আনন্দ ঘিরে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। অতিথিদের কণ্ঠে বিশ্বকাপ ভাবনা। আমরা চাই এই যে উৎসাহ উদ্দীপনাটা, এটা আগামী দিনের বাংলাদেশের জন্য যারা তরুণ যারা উঠে আসবে ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে বাংলাদেশ যেন মিনিমাম আমার এশিয়ার মানের যেন বাংলাদেশ হয় এবং ফুটবলে উত্তরোত্তর তাদের সমৃদ্ধি কামনা করি। মিনি গোল পোস্টে গোল করে উচ্ছ্বসিত তারা। খুবই ভালো। আমি এটা আমি আসলে হলে যে কল্পনা করিনি যে এরকম একটা আয়োজন হবে। অসংখ্য ধন্যবাদ। যদিও আমি একটা বলা বাস্কেটে ঢোকাতে পারিনি, বাট ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, গোলের কাছাকাছি গেলে গোল পোস্ট বেশি ছোট হয়ে গেছে। এটা ইন্টারন্যাশনালি বোধহয় এটা অ্যাপ্রুভ হবে না। গোল পোস্ট আর 4 ইঞ্চি বড় লেভেলটা গোল হয়ে যেত। স্কোর করার জন্যই সবাই এত কষ্ট করে খেলে, আর আমি এত ছোট পোস্টে একটু মোটামুটি ডিস্টেন্স থেকে গোল করলাম, নিজের কনফিডেন্স বেড়ে গেছে। বিশ্বকাপের আবহে সাজানো অনুষ্ঠানে এসএমসির সৌজন্যে অতিথিদের দেয়া হচ্ছে বিশেষ পুরস্কার। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে প্রকাশ্যে সামনের সারিতে না থাকলেও পেছন থেকে সকল প্রকার রসদ জুগিয়েছে ইসলামী ছাত্র শিবির। আন্দোলনের সময় হত্যাযজ্ঞ শুরু হলে ছাত্র শিবির ঠিক করে যে সর্বোচ্চ জায়গা থেকে হত্যার নির্দেশ আসছে সেই গণভবনকেই টার্গেট করতে হবে। শেষ পর্যন্ত তাই হয়। শুধু গণভবন না, দেশ ছেড়েই পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা প্রথার বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। 36 দিনের ব্যবধানে 16 বছরের শক্তিশালী আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় গণ অভ্যুত্থান। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চাকরিতে কোটা প্রথার বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থাকলেও হত্যাযজ্ঞ শুরু হলে তার রূপ নেয় ছাত্র জনতার তীব্র আন্দোলনে।
যুক্ত হয় ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলসহ শ্রেণী পেশার নারী পুরুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি পরিকল্পনা প্রণয়ন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির সহ আওয়ামী বিরোধী সকল ছাত্র সংগঠন। শুরুতে প্রকাশ্যে নেতাকর্মীদের সম্পৃক্ত না রাখলেও শিক্ষার্থীরা যেন বাধার মুখে না পড়ে সে চিন্তা থেকে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে ঢাকা মহানগরী নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশ দেয় ছাত্র শিবির। ঢাকা মহানগর পশ্চিমকে আমরা বলে দিলাম যে আপনারা ঢাকা কলেজ, সিটি কলেজ সহ আপনারা সায়েন্স ল্যাবে চলে যান, সেখান থেকে আপনারা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো শাহবাগ, রাজু কোথাও প্রোগ্রাম করা গেল না, পরবর্তীতে শহীদ মিনারে ঘোষণা করা হলো। এবং আমরা যেটা করলাম যে হাজী সেলিমের একটা গ্রুপ সবসময় পুরান ঢাকা থেকে এবং পুরান ঢাকার যে লোকজন ছিল তারা আসলে ক্যাম্পাসমুখী হওয়ার চেষ্টা করতেছিল। তো আমাদের ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর উত্তর, এই দুইটা শাখা আমরা তাদেরকে বললাম যে আপনারা ওইখানে প্রোটেকশন দেবেন। সেদিন কিন্তু আমাদের ভাইরা সেখানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। সারা দেশে ইন্টারনেট বন্ধের পাশাপাশি হত্যাকাণ্ড বেড়ে গেলে কিছুটা সংশয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। সে সময় ছাত্র শিবির পরিকল্পনা করে হত্যা ও ক্ষমতার মূল কেন্দ্র গণভবনকে টার্গেট করে সময় আমরা একটা ছক তৈরি করে ফেলেছি, আসলে আমরা এই আন্দোলনটাকে কোথায় নিয়ে যেতে চাই। তো আমরা যেটা চিন্তা করেছিলাম যে যেই জায়গা থেকে আমাদেরকে মারার নির্দেশ দেওয়া হচ্ছে, প্রয়োজনে আমরা মরবো কিন্তু সেই ডেস্টিনেশনের দিকে আমরা যাব যেখান থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। তো ওই সময়টাতে মূলত 20-এর পরেই ওই সময়টাতে আমরা মূলত ছকটা তৈরি করে ফেলি গণভবন কেন্দ্রিক আমাদের আন্দোলনটা হইতে পারে। যেহেতু আপনি দেখবেন যে সার্কেল করে কিন্তু গণভবনের আশপাশে সকল পয়েন্টে আন্দোলন হয়েছে। আন্দোলনকে আরও গতিশীল এবং সমন্বয়কদের মধ্যে ভাঙ্গন সৃষ্টির শঙ্কা দূর করতে শিবির কয়েক স্তরের সমন্বয়ক, সহ সমন্বয়ক নেটওয়ার্ক তৈরির পরামর্শ দেয়। সকলের চেষ্টায় ফেসিবাদের পতন হয়েছে বিবেচনা করে 1400 শহীদের মধ্যে নিজেদের আলাদা করে শহীদের তালিকা প্রকাশ করেনি ছাত্র শিবির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। যাওয়া যাক অন্যান্য সংবাদে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নে ফেনীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ে সবুজায়নে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে অনুপ্রাণিত হচ্ছেন তরুণ প্রজন্ম সহ স্থানীয়রা। মোহাম্মদ শফিউল্লাহ রিপনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সিলোনিয়া ও মুহুরী নদী বিধৌত জেলা ফেনী। বর্ষায় বন্যা আর গ্রীষ্মে নদী ভাঙনে বিপর্যস্ত জেলার প্রাণ প্রকৃতি। সংকট থেকে উত্তরণে ফেনীতে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব ফেনীতে। এখানে নানা ধরনের বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে এবং এই যে ছাত্রছাত্রী যারা উৎসাহের সাথে এই কর্মসূচিতে যোগ দিয়েছিল তারা কিন্তু নানাভাবে এই গাছগুলোকে নানা জায়গায় ছড়িয়ে দিচ্ছে এবং রোপণ করছে, বিতরণ করছে। একটি পূর্ণবয়স্ক গাছ প্রতি বছর প্রায় 2000 গ্যালন বৃষ্টির পানি শোষণ করতে পারে, যা জলাবদ্ধতা ও বন্যা ঝুঁকি কমায়। আসুন, যে গাছ এত উপকার করে সেই গাছ আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেই, সবুজে ছেয়ে ফেলি এবং এই ধরিত্রীটাকে আমরা শীতল রাখি। সবুজ উৎসবে পরিবেশ সুরক্ষার প্রত্যয় শিক্ষার্থীদের। আমাদের বাড়িতে গাছ লাগাবো, কেননা গাছ আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। এই গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, এই গাছ থেকে বিভিন্ন ধরনের ফলমূল খেতে পারি, যা আমাদের জীবন ধারণে অনেক সাহায্য সহযোগিতা করে। পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। গাছ আমাদের প্রকৃত বন্ধু। এটা বিদ্যালয়ের পরিবেশের জন্য, আমাদের অত্র বিদ্যালয়ের পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত উপকারী। এই বৃক্ষ শুধু স্কুলে না, ওনাদের আজকের এখান থেকে প্রতিজ্ঞা করে যাবে, ওরা ওদের বাড়িতে আঙ্গিনা যেখানে সুযোগ পায় ওখানে বৃক্ষরোপণ করবে। সরকার গাছ লাগাবে, আমরা গাছ লাগাবো, আমাদের দেশকে একটি পরিবেশ বান্ধব দেশ হিসেবে আমরা গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ কমাতে সবুজায়নের অভিযাত্রা অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই। এবার নেট দুনিয়ার খবর। জলাবদ্ধতা ও পাহাড় ধসে নাকাল বান্দরবান।
এরই মাঝে গর্ভবতী এক নারীকে বহন করতে যাওয়া সিএনজি অটোরিকশাকে তীব্র স্রোতের মাঝে কাঁধে তুলে পার করে দিয়েছেন স্থানীয়রা। এমন একটি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে ঘটনাটি। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এ আইনের আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের কার্যক্রম সমন্বিত হবে। মন্ত্রিসভার 12তম বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উত্থাপিত এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রস্তাবিত আইনের মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। প্রতিবছর পাহাড় ধসে প্রাণহানি রোধে পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসন করে তাদের জন্য বাড়ি নির্মাণ করবে সরকার। এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার জাতীয় সংসদের 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে মন্ত্রী বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে এ পর্যন্ত চট্টগ্রামে 5 জন, কক্সবাজারে 19 জন, রাঙামাটিতে 1 জন এবং বান্দরবানে 5 জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক ত্রাণ ও আশ্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রামে 41টি, কক্সবাজারে 640টি, রাঙামাটিতে 21টি, খাগড়াছড়িতে 135টি এবং বান্দরবানে 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাশিয়ায় উচ্চ বেতনে চাকরির প্রলোভনে গিয়ে যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক নিয়োজিত 30 জন বাংলাদেশি কর্মীর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনতে দেশটির বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। অন্যদিকে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাসান রাজীব প্রধানের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান। হাইকোর্ট প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদ সচিবালয়ে সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার ভূঁইয়ার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ অনুষ্ঠানে ছিলেন। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ সহ অন্যরা উপস্থিত ছিলেন। মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসহায় ও দুস্থদের মাঝে চেক বিতরণ করেছেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রাজধানীর খিলগাঁও মডেল কলেজে প্রতিষ্ঠান প্রতি 2 লাখ ও জন প্রতি 10,000 টাকার চেক বিতরণ করা হয়। বক্তব্যে হাবিবুর রশিদ বলেন, আগে বরাদ্দ নিয়ে দুর্নীতি হতো, কিন্তু এখন তিনি এমনভাবে বরাদ্দ দিচ্ছেন যেখানে কোনো দুর্নীতি নেই। বর্তমান সরকার কাজে বিশ্বাসী উল্লেখ করে সক্ষমতা অনুযায়ী সবাইকে কাজ করার আহ্বান জানান। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। চীনের পূর্বাঞ্চলের একটি জুতা কারখানায় ভয়াবহ আগুনে অন্তত 28 জন নিহত হয়েছেন। একটি ভবন থেকে বিশাল অগ্নিশিখা ও কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আগুন ছড়িয়ে পড়ে। কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় প্রাণহানিতে শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি। এ পর্যায়ে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সেবার পরিধি আরও বিস্তৃত করল এনআরবি ব্যাংক। গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে থাইল্যান্ডের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থিয়াথাই 2 হাসপাতালের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে ব্যাংকটি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক রিয়াজ খান এবং থিয়াথাই 2 হাসপাতাল ও থিয়াথাই ফাহলিওথিন হাসপাতাল ইন্টারন্যাশনালের মার্কেটিং ডিরেক্টর সেরা ওয়াং সিরি নাপন নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ফেরদৌসারা বেগম উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের ফলে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা থাইল্যান্ডের থিয়াথাই 2 ইন্টারন্যাশনাল হাসপাতালে ঔষধ ও রুম ভাড়ায় বিশেষ মূল্য ছাড়ের পাশাপাশি আন্তর্জাতিক রোগী সেবা, চিকিৎসা পরিকল্পনা, বিনামূল্যে মেডিকেল পরামর্শ, বিমানবন্দর ও হাসপাতালের মধ্যে পরিবহন সুবিধা, ব্যক্তিগত স্কট ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। একই সঙ্গে এনআরবি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং তাদের যোগ্য পরিবারের সদস্যদের জন্য আরও বেশি মূল্য ছাড় ও সমন্বিত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইতালির টেক্সটাইল যন্ত্রপাতি ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের এক ব্যবসায়িক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাংলাদেশ এখন ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। অনুষ্ঠানে ইতালির 11টি এবং বাংলাদেশের 31টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের 1 বছর পেরিয়ে গেলেও বিচার শুরু না হয় ক্ষোভ জানিয়েছে পরিবারের সদস্যরা। পরিবার বলছে, পলাতক আসামিরা বিভিন্নভাবে তাদের হত্যার হুমকি দিচ্ছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন সোহাগের স্বজনরা। শাকের আদনানের রিপোর্ট। ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গত বছরের 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে পিটিয়ে ও ইটপাথর মেরে প্রকাশ্যে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে। ওই ঘটনায় 21 জনের বিরুদ্ধে গত জুনে আদালতে অভিযোগপত্র জমা দেয় কোতোয়ালি থানা পুলিশ। আসামিদের মধ্যে 13 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়, বাকি 8 জন পলাতক। সোহাগ হত্যার প্রথম মৃত্যুবার্ষিকীতে ঘটনাস্থলে পরিবারের সদস্যদের মানববন্ধন। পরিবারের দাবি, সংশোধিত অভিযোগপত্রে ইমরান নামে এক আসামির বয়স ও বাবার নাম পরিবর্তন করা হয়েছে। ইমরানের নামটা রয়ে গেছে, কিন্তু তার বয়স এবং বাবার নামটা চেঞ্জ করা হয়েছে। রীতিমতো আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি এখনো ব্যবসায় হুমকি দিয়ে আসছে, সে আমাদেরকে এখান থেকে চলে যেতে বলতেছে এবং সে এভাবে বলতেছে যে সোহাগকে যেভাবে খাইছি তোদেরকেও সেম একইভাবে খাবো। মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটা ভাই ছিল, আমার খুব আদরের ভাই ছিল, আমার ভাইটাকে নির্মমভাবে মারলো। এইভাবে মানুষ মারে না। আমার একটা দিনও আমার চোখের পানি ছাড়া আমি ঘুমাই না, আমার ঘুম আসে না। বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি সন্তানদের। টিটু ঘোরাফেরা করতেছে, ও রাইড শেয়ার করতেছে, এরপর টিটুকে অ্যারেস্ট করতেছে না। টিটু আমাদের হুমকি দিতেছে, আমাদের জীবন রিস্কে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে সে যেন আমাদের মামলাটা তাড়াতাড়ি বিচার করে এবং সব আসামিদের যেন ধরে গ্রেফতার করে ফাঁসি দেয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় 10 জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। অসাম্প্রদায়িকতা ও মুক্তবুদ্ধি চর্চার প্রতিভু এক বিরল ব্যক্তিত্ব ছিলেন প্রবীণ সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামাল। ধানমন্ডিতে কবি সুফিয়া কামালের বাসভবন সাজের মায়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ও সাজের মায়া ট্রাস্ট আয়োজিত স্মরণ অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। এ সময় প্রয়াত শাহেদ কামালকে স্মরণ করেন তার স্বজনসহ বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, স্বাধিকার ও অসহযোগ আন্দোলন সহ মুক্তিযুদ্ধকালীন সময় চৌকস সাংবাদিকতার মাধ্যমে ভূমিকা রাখেন শাহেদ কামাল। তিনি ছিলেন প্রগতিশীল ও উদারনৈতিক। দেশের বরেণ্য কবি ও সংগঠক বেগম সুফিয়া কামালের জ্যেষ্ঠ পুত্র বরেণ্য শিক্ষক শাহেদ কামাল 4 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্মরণ সভায় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও শাহেদ কামালের বোন চিত্রশিল্পী সাইদা কামাল, মানবাধিকার কর্মী খুশি কবি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ সময় অনলাইনে যুক্ত হন শাহেদ কামালের বোন, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।
দেশের ঐতিহ্যবাহী শীতল পাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল সৃষ্টিকর্ম সম্পর্কে ধানমন্ডির শফিউদ্দিন চিত্রশালায় শুরু হয়েছে বোনা স্বপ্ন শীতল পাটি শিরোনামে 3 দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। ফ্যাশন ডিজাইনার এমডি ফয়সালের দীর্ঘ নিরীক্ষা ও সুজন যাত্রায় নির্বাচিত কিছু কাজ নিয়ে সাজানো এই প্রদর্শনীতে বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা ও শীতল পাটির বুনন ঐতিহ্য ও শিল্প ভাষাকে সমকালীন ফ্যাশনে নতুনভাবে অন্বেষণের চেষ্টা করছেন। প্রদর্শনীর উদ্বোধন করেন মমতাজ সুলতানা। প্রদর্শনীতে শীতল পাটির সৌন্দর্যকে বুননের মাধ্যমে দেখানো হয়। প্রদর্শনী চলবে 11 জুলাই পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের রন্ধনশৈলী ও সংস্কৃতিতে এক ছাদের নিচে আনার ধারাবাহিকতায় দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধ খাদ্য ঐতিহ্যকে উদযাপন করতে রেনেসান্স ঢাকা গুলশান হোটেলে আসিয়ান উইকেন্ড থিম নাইটের আয়োজন করেছে। আসিয়ান অঞ্চলের বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্যকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে এই বিশেষ বুফে। থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্সের জনপ্রিয় নানা খাবারের সমন্বয়ে সাজানো এই মেনু 9 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত চলবে আসিয়ান উইকেন্ড থিম নাইট। উদ্বোধন করেন বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত। অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার, শুক্র ও শনিবার উপভোগ করা যাবে। রাজধানীতে ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকার ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা হয়েছে। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহ মাজেদ বাবু। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন নয়ন। সভায় সমিতির বিগত 1 বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রবাসী ও ঢাকায় বসবাসরত ঈশ্বরগঞ্জবাসী মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখছে। বাগেরহাটে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় উপজেলা সভাকক্ষে কর্মশালার আয়োজন করে ইউথ ফর দ্য সুন্দরবন ফোরাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। ফোরামের সভাপতি রুমান হোসেনের সভাপতিতে কর্মশালায় ছিলেন রূপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি বশির রহমান মাসুম সহ বিশিষ্টজনেরা। সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাভারে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট ও এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি সরকারের জনগণের কল্যাণে কাজ করছে। পরিবেশ সুরক্ষায় সরকারের উদ্যোগের সফল বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জানাবো খেলার খবর। যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে রাত 2টায় বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। 2022 কাতার বিশ্বকাপের সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফ্রান্স শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ হল ফুটবলারদের কার্ড সমস্যা। ব্র্যাডলি বার্কোলো, মানু কোনে এবং মাইকেল অলিজে ইতোমধ্যেই একটি করে হলুদ কার্ড দেখেছেন। মরক্কোর বিপক্ষে ম্যাচে তারা যদি হলুদ কার্ড দেখেন তবে সেমিফাইনালে খেলতে পারবেন না। বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ নিউজ সংবাদ শিরোনামে। পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে বহাল। সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরায় ফ্যাসিজম চিরস্থায়ী হতে পারবে না মন্তব্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জানালেন আইনমন্ত্রী। জুলাই সনদকে প্রাধান্য দিয়ে হবে সংবিধান সংশোধন। বান্দরবান ও কক্সবাজারে আরও 7 জনের মৃত্যুতে, পাহাড় ধসে এ পর্যন্ত প্রাণহানি 29। টানা বৃষ্টি ও উজানের ঢলে বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল প্লাবিত। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান। রাজধানীতে পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন। সামনের সারিতে না থাকলেও জুলাই গণ অভ্যুত্থানের পেছন থেকে রসদ যোগায় ছাত্র শিবির। গণভবনকে টার্গেট করায় পালাতে বাধ্য হন শেখ হাসিনা।
এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফেনীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।